অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব শুরু করবো, কিন্তু তার আগে চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং যে খবর আমরা পাচ্ছি ত্রিপুরা থেকে। ত্রিপুরা এই মুহূর্তে রীতিমতো সরগরম। ত্রিপুরা পুরো ভোটে, বিশেষ করে আগরতলা পুরো ভোট নিয়ে এবং সেই পুরো ভোটের প্রচার নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত হয়ে গিয়েছে লড়াই, এবং সেই লড়াই যেভাবে তুঙ্গে উঠছে প্রত্যেক দিন, আজ তাতে নতুন কিছু মাত্রা যোগ হলো। সায়নী ঘোষ, যুব তৃণমূল নেত্রী, তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, কিন্তু তারপরেও ত্রিপুরার লড়াই কিন্তু থামেনি, ত্রিপুরার লড়াই চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন সৌমেন। আমি সরাসরি চলে যাব সৌমেনের কাছে ত্রিপুরার এই মুহূর্তের পরিস্থিতির আপডেট নেওয়ার জন্য। সৌমেন, কি ঘটছে এই মুহূর্তে ত্রিপুরায়? অনির্বাণ, ত্রিপুরায় সায়নী ঘোষকে আজ গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার হিট অ্যান্ড রান মামলায় তার বিরুদ্ধে মামলা করেছে। খুনের চেষ্টার গুরুতর অভিযোগ এসছে। তৃণমূল কংগ্রেস তরফ থেকে মাননীয় আদালতের কাছে এ বিষয়ে আবেদন করা হবে যে ত্রিপুরা পুলিশ সরকারের কথায় চলছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো তো আছেই। তা নিয়ে পুরো ভোটের আগে রাজনৈতিক চাপানোতর চলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ত্রিপুরায়। কিন্তু এর পাশাপাশি জানা যাচ্ছে যে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাষ্ট্রপতির কাছে গিয়ে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল। এখন সায়নী ঘোষের গ্রেপ্তার কিংবা পুরো ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় আক্রমণ করা হচ্ছে বারবার, এই ইস্যুটা নিয়ে রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ তো তৃণমূল কংগ্রেস হতেই পারে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রশ্নটা সেটা নয় অনির্বাণ, প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির দ্বারস্থ কেন হচ্ছে। আসলে পুরো ভোট হলেও ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের জমি এতটাই শক্ত করতে চাইছে, এবার এই ঘটনাটাকে এবং সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসে যেভাবে আক্রমণ করা হচ্ছে ত্রিপুরাতে, সেটাকে রাষ্ট্রপতির কাছে অভিযোগ আকারে তুলে ধরার পাশাপাশি একেবারে ন্যাশনাল প্ল্যাটফর্মে তৃণমূল কংগ্রেস আনতে চলেছে যে ত্রিপুরায় বিজেপি সরকার চলছে, গোটা দেশ দেখুক যে ত্রিপুরায় গণতন্ত্র কিভাবে ভুল উন্টিত হচ্ছে। এটা রাষ্ট্রপতির কাছে বলার পাশাপাশি গোটা দেশের রাজনৈতিক মহলকে, সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস জানানোর জন্য চাইছে যে না, ত্রিপুরায় যেভাবে গণতন্ত্র ভুল উন্টিত হচ্ছে, একটি গণতান্ত্রিক দল সেখানে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা ভোটে দাঁড়াবে, তারা প্রচার করবে, কিন্তু সেখানকার শাসক দল তাদেরকে এক চুল জমি ছাড়তে চাইছে না, উল্টে তাদেরকে প্রহার করছে, বেধড়ক মারধর করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারে না। রাষ্ট্রপতির কাছে তারা এই বিষয়ে অভিযোগ দায়ের করবেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল তারা নিজেদের মধ্যে বৈঠক করবেন। রাষ্ট্রপতির কাছে সময় চাইলে তিনি তার সময় মতো তাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু রাষ্ট্রপতির কাছে যাওয়া মানেই তো গোটা দেশের সমস্ত সংবাদ মাধ্যম জানবে একটা ন্যাশনাল পার্টি রাষ্ট্রপতির কাছে গেছে, যে এই ইস্যু নিয়ে তারা অভিযোগ জানাচ্ছে দেশের শাসক দল বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ ত্রিপুরার লড়াইকে কোথাও রায়সিনা হিলস পর্যন্ত নিয়ে গিয়ে আসলে সংবাদ মাধ্যমের আলো, প্রচারের আলো ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে, তাদের এই ত্রিপুরার আগরতলা পুরসভার নির্বাচনী লড়াইকে সামনে রেখে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সৌমেন, প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাওয়ার দিনক্ষণ নিয়েও কিন্তু এই মুহূর্তে নাটক চরমে বলে আমরা জানতে পারছি। কাল, আজ, ফের আগামীকাল, ঠিক কি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর নিয়ে? ঠিক গত কয়েক সপ্তাহ আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করতে গিয়েছিলেন, তখন তাকে সভা করতে দেওয়া হবে না। হঠাৎ করে একটা কোভিড প্রোটোকল সেখানে জারি করা হলো। ভ্যাকসিন নিয়ে না এলে, দুটো ডোজ না দেওয়া থাকলে, আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ না দেখানো বলে পশ্চিমবঙ্গ থেকে কোনো ব্যক্তিকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছিল যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাটাকে আটকানোর জন্য। যাই হোক, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন, গিয়ে সভা করেছিলেন। তিনি আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন পুরো ভোটের আগে তিনি প্রচারের জন্য। তার আগে শেষ মুহূর্তে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ ত্রিপুরায় নামতে পারবেন তো, এরকম একটা খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে, কোনো কনফার্মেশন নেই যে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ নামতে পারবেন তো। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আবারও এরকম একটা অভিযোগ করতে শুরু করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলে সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা বুস্ট আপ হবেন। আসলে বিজেপি তারা বুঝে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখছেন, তৃণমূল কংগ্রেস এখানে ভবিষ্যতে ক্ষমতা দখল করতে চলেছে, তাকে যদি আসতে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহিত করেন, ধন্যবাদ সৌমেন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌমেন, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে কথা বলছিলাম। সৌমেনের সঙ্গে ত্রিপুরা পরিস্থিতির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্বে চলে আসব। আপনারা জানেন আজকে আমরা যে এক্সক্লুসিভ খবর করেছি রিপাবলিক বাংলায়, বিধানসভা নির্বাচনে হয়নি, কিন্তু লোকসভা নির্বাচনের আগেই পুরো ভোট থেকে, এবং পুরো ভোটের পর আমরা জানি পঞ্চায়েত ভোটও আছে, রাজ্যের সার্বিক পুরো ভোট আছে। কলকাতা হাওড়ার পুরো ভোটকে সামনে রেখে আপাতত জোট বাঁধার চেষ্টা করছে আইএসএফ আর মিম। আর তার কি ফল হতে পারে রাজ্যের রাজনীতিতে, তা নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন এবং এক্সক্লুসিভ রিপোর্ট। নীলবাড়ির লড়াইয়ে পর্যদস্ত হয়েছে সংযুক্ত মোর্চা। বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জোটের দখলে একটি আসন। বাম কংগ্রেস দুই শিবিরেই আইএসএফ নিয়ে টানাপোড়েন তীব্র। লালবাড়ি দখলের ভোটে কি এবার কৌশল বদল? সেই লক্ষ্যে কি আসাদুদ্দিন ওয়েসের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের সঙ্গে হাত মেলাতে চলেছে আইএসএফ? তেমনই ইঙ্গিত দুই শিবিরে। মিমের সঙ্গে আইএসএফ এর আপনার কথা মতো যদি জোট হয়,
তাহলে তো আর আমার কথা যে সঠিক কথা সেটা প্রমাণ হয়ে যাবে। আর যারা মিমকে আইএসএফকে ভেবেছিল অসাম্প্রদায়িক, তারা কি উত্তর দেবে, তারা ঠিক করুন। সংযুক্ত মোর্চার ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। আব্বাসের দলের সঙ্গে দূরত্ব আগেই বাড়িয়েছে কংগ্রেস। বামফ্রন্টের অন্তরেও টানাপোড়েন চলছিল। বড় শরিকের চাপে ভোটে লড়লেও মিম আইএসএফ জোট সম্ভাবনা সামনে আসতেই শরিকে অসন্তোষ বেড়েছে বহুগুণ। কংগ্রেস পার্টি কোনোদিন আইএসএফ এর সঙ্গে সমঝোতা করেনি, কংগ্রেস পার্টি করছে না, কংগ্রেস পার্টি করবে না। আইএসএফ কোথায় যাবে, আইএসএফ মিম কি করবে সেটা তাদের ব্যাপার। কংগ্রেস পার্টির এখানটা কোনো মাথা ব্যথার কোনো দরকার পড়ে না। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই আসরে মিম, কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলায়। এইটা বিহার সহ বিভিন্ন নির্বাচনের পর এটা প্রায় স্পষ্ট হয়েছিল যে মিম যেভাবে তাদেরকে চলছে বা ইত্যাদি, সেটা সার্ভিং দি পারপাস অফ বিজেপি। বিগত পুরো ভোটের হিসেব অনুযায়ী মোট আসন 144টি, তৃণমূল 114টে, বামফ্রন্ট 15টে, বিজেপি 7টি, কংগ্রেস 5টে, অন্যান্য 3টে। 21 বিধানসভা ভোটে অনেকটাই এগিয়ে তৃণমূল। বিধানসভা ফলের সাপেক্ষে পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফল অনুযায়ী মোট ওয়ার্ড 144টি। তৃণমূল এগিয়ে 132টি ওয়ার্ডে, বিজেপি এগিয়ে 11টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে 1টি ওয়ার্ডে। এই পরিস্থিতিতে মিম আইএসএফ একজোট হলে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। শহরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল, কংগ্রেস ও বাম এই 3 শিবিরের সংখ্যালঘু ভোটে মিম আইএসএফ ভাগ বসাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এখন দেখার মিম আইএসএফ জোট আদৌ হয় কিনা, আর হলে সেই জোটকে ঠেকাতে কি কৌশল নেয় 3 শিবির। রিপাবলিক বাংলা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন অর্ণব সাহা, রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। তিনজনকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাদের সঙ্গে কথায় আসার আগে, বিতর্কে আসার আগে আজকের মূল প্রশ্নগুলো। অনির্বাণের অগ্নিবাণ 1, আইএসএফ মিম জোটের পিছনে আসল লক্ষ্যটা কি? অগ্নিবাণ 2, বিজেপিকে সুবিধা দিতেই কি আসরে মিম? অগ্নিবাণ 3, আইএসএফ নিয়ে মাতামাতি ভুল ছিল, এবারে অন্তত মানবেন বামেরা। চলে আসবো আজকের আলোচনাতে। আমি একেবারে প্রথমে অর্ণব সাহা আপনার কাছে আসবো। অর্ণববাবু, আপনার কি মনে হয় বিধানসভা নির্বাচনে আইএসএফ মিম জোট নিয়ে প্রচুর জল্পনা ছড়িয়েছিল, কিন্তু শেষমেশ সেই জল্পনার ডানা পাখা অনেক দূর এগোলেও ওড়াউড়িটা হয়নি, অর্থাৎ বাস্তবের আকাশে উড়ান হয়নি। পুরো ভোটকে টার্গেট করে আমরা যা খবর পেয়েছি এবং আমাদের যে এক্সক্লুসিভ রিপোর্ট, মিম আইএসএফ জোট বাঁধা স্রেফ সময়ের অপেক্ষা। বিধানসভায় হলো না, বাম এবং কংগ্রেসের হাত ধরে মিমের মাফ করবেন আইএসএফের যথেষ্টই লাভ হয়েছিল। অন্তত প্রথম বিধায়কটি তারা পাঠাতে পেরেছিলেন বিধানসভায়, কিন্তু তারপরেও মিমের হাত ধরার প্রয়োজন আইএসএফের কেন হচ্ছে বলে আপনার মনে হয় একজন বিশ্লেষক হিসেবে? আমি প্রথমেই বলি অনির্বাণ, সেটা হচ্ছে যে বিগত বেশ কিছু নির্বাচনে, বিশেষত বিহার নির্বাচনের পর এটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে মিম আসলে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মুসলিমদের মধ্যে কট্টরপন্থী যে অংশটা, সেই কট্টরপন্থী মুসলিম ভোটটা কেটে দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া। এবং পশ্চিমবঙ্গে আইএসএফ এর সঙ্গে যে সূত্র ধরে বামেরা জোট করেছিল, তার পিছনে অঙ্কটা ছিল খুব পরিষ্কার। সেটা হচ্ছে ধরে নিয়েছিল বামেরা যে মুসলিম ভোটের একটা বৃহৎ অংশ যাবে হচ্ছে তৃণমূলের দিকে, সুতরাং আইএসএফ কে দিয়ে ওই মুসলিম ভোটটা কাটিয়ে দিলে কোন রকম ভাবে তৃণমূল দুর্বল হয়ে পড়বে, এবং তৃণমূল দুর্বল হয়ে পড়লে খুব স্বাভাবিকভাবেই এখানে তাদের যে উদ্দেশ্য, অর্থাৎ তৃণমূল সরকারকে ফেলে দেওয়া বামেদের, সেটা সিদ্ধ হবে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আর বিহার, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে অন্যান্য অঞ্চলে মিম যেখানে যেখানে খানিকটা হলো সাফল্য পেয়েছে, সেই জায়গাটা কিন্তু আলাদা। পশ্চিমবঙ্গের যে মুসলমান, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাঙালি মুসলমান। এই বাঙালি মুসলমান কিন্তু আমাদের যে বাঙালির নিজস্ব ন্যারেটিভ, সেই নিজস্ব ন্যারেটিভের বাইরে নয়। অবাঙালি যে মুসলমান যে অংশটা, সেই অবাঙালি মুসলমানের অংশের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটার সঙ্গে এই ন্যারেটিভের একটা পার্থক্য আছে।
ফলত পশ্চিমবঙ্গে আজকে যে উদ্দেশ্য নিয়ে আইএসএফ এই যোগটা করছে মিমের সঙ্গে, সেটা হচ্ছে এই যে বামেদের সঙ্গে তাদের যোগটা সফল হয়নি এবং তাদের সার্বিকভাবেও কোনো সফলতা আসেনি। কিন্তু আইএসএফ আসলে একটা কট্টর সাম্প্রদায়িক সংগঠন। আইএসএফ এর যিনি নেতা অর্থাৎ আব্বাস সিদ্দিকী, তিনি তার একাধিক ভিডিও ক্লিপ যখন ছড়িয়ে গিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম তিনি কি পরিমাণ সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন, মেয়েদের বিরুদ্ধে বিদ্বেষী কথাবার্তা বলছেন, পুরুষতান্ত্রিক কথাবার্তা বলছেন, সেগুলো একেবারে কট্টর সাম্প্রদায়িক কথাবার্তা। এত কিছু কট্টর সাম্প্রদায়িক কথাবার্তার পরেও বামেদের মনে হয়েছিল যে তারাই হচ্ছেন তাদের মসিয়া, কিন্তু সেটা প্রমাণ হয়ে গিয়েছে তারা সেটা মসিয়া নন। এমনকি এই ভোটের পরেও অতি সম্প্রতি আব্বাস সিদ্দিকী এমন কিছু কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো কিন্তু কোন রকম ভাবে সেকুলার প্রগতিশীল মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এই মিমের মতো একটা সংগঠনের সঙ্গে তারা যে হাত মেলাবে এটা কিন্তু প্রায় পরিষ্কারই হয়ে গিয়েছিল, তার কারণ আব্বাসের সামনে আর অন্য কোনো রাস্তা ছিল না। কিন্তু এই জোট আসলে একমাত্র বিজেপিকে সুবিধা করবার জন্য এই জোটটা করানো হচ্ছে। আমি আশ্চর্য হব না মিমের পেছনে যদি বিজেপির হাত থাকে। আমি আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি আমার সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো বিশ্বজিৎ বাবুর সঙ্গে। বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে। প্রথম প্রশ্ন, যেটা অর্ণববাবু বলছিলেন কিছুক্ষণ আগে, যে মিম যেখানেই গেছে সেখানেই বিজেপির সুবিধা করে দিয়েছে, এটা নাকি ভোট বাক্সের হিসেব দেখে তারা বুঝতে পারছেন, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও মিম আসা মানে আসলে বিজেপির সুবিধা করে দেওয়া। আপনারা কি বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য মিমের হাত ধরছেন? গ্রাম বাংলায় একটা কথা আছে জানেন তো, যার মেয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। এটা প্রচলিত একটা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় এটা প্রচলিত আছে। বিষয়টা হচ্ছে যে আইএসএফ সম্পর্কে সমস্ত রাজনৈতিক দলই ভীত সন্ত্রস্ত, কারণ আইএসএফ নতুন করে একটা বিকল্পের সন্ধান নিয়ে এসছে, একটা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং তাদের যে ফোর্স, যে ইয়াং জেনারেশনে যুব সমাজের যে ফোর্স, সেই ফোর্সটাকে সমস্ত রাজনৈতিক দল ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়ার থেকেই এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তাগুলো মানুষের সামনে নিয়ে আসছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে এবং বিজেপি সুবিধা করে দেওয়ার জন্য এই কথাটা হিন্দু মুসলমান সামনে নিয়ে আসা হচ্ছে, একটা বিভাজনের রাজনীতি নিয়ে আসা হচ্ছে, যেটা আমাদের কাছে কাম্য নয়। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশে সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ ভাবে ধর্মচারণ করবে। না, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে বিশ্বজিৎ বাবু, যে মিমের হাত ধরার প্রয়োজন আপনাদের হচ্ছে কেন? আপনারা তো বাম এবং কংগ্রেসের হাত ধরে এই নির্বাচনে প্রথম বিধায়ক পাঠাতে পেরেছেন বিধানসভা ভোটে, এবং সেক্ষেত্রে বাম এবং কংগ্রেসের যে কোনো লাভ হয়নি এটা স্পষ্ট, তারা শূন্যতে গিয়ে ঠেকেছেন। কিন্তু আপনারা, যে দলের অস্তিত্বই ছিল না এই নির্বাচনের আগে, তারা অন্তত একজন বিধায়ক পাঠাতে পেরেছেন। আপনাদের লোকসানটা কোথায় হলো বাম কংগ্রেসের হাত ধরে, যে নতুন করে সঙ্গী খোঁজার দরকার পড়লো? না, আমরা তো পরিষ্কারভাবে আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছি যে আমরা আইএসএফ আলাদাভাবে এই শুধুমাত্র হাওড়া এবং কলকাতা কর্পোরেশন নির্বাচনে আমরা আলাদা করে লড়াই করব সংযুক্ত মোর্চার ব্যানার ছাড়া। কিন্তু সেই সঙ্গে আমরা এটাও বলে দিয়েছি যে ধর্মনিরপেক্ষ শক্তি যদি আমাদের সঙ্গে এসে হাত মেলাতে চায়, আমরা সেটা আলোচনা টেবিলে রাখবো এবং আলোচনা করেই আমরা এগোবো। যে ধর্মনিরপেক্ষ শক্তি কেন বিশ্বজিৎ বাবু, আমি আপনাদের ঘোষণাগুলো জানি, আমার প্রশ্ন এই ঘোষণাগুলোর পিছনে পরিপ্রেক্ষিতটা কি? পরিপ্রেক্ষিতটা তো এটা স্বাভাবিকভাবে পরিষ্কার, প্রত্যেকটা দলের তাদের নিজস্ব এজেন্ডা থাকে, নিজস্ব একটা ভিত্তি থাকে, নিজস্ব নিজস্ব কর্মসূচি। আপনাদের এজেন্ডাটা কি? যার হাত ধরে সংখ্যায় বাড়লেন, শক্তিতে বাড়লেন, তার হাতটাই ছেড়ে দেওয়া সময় মতো? ব্রিগেড থেকেই আমাদের পরিষ্কার এজেন্ডা আমাদের ঘোষণা করা হয়েছিল। তার পরবর্তীতে নির্বাচন পরিপ্রেক্ষিতে আমাদের এজেন্ডা ঘোষণা করা হয়েছিল যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ, সংখ্যালঘু মানুষ। আবারও আপনি আপনাদের ঘোষণার কথা বলছেন, আমি আপনাদের এজেন্ডার কথা বলছি। আমি ঘোষণা না, এজেন্ডাটা জানতে চাইছি, পলিটিক্যাল এজেন্ডা। আপনাদের উদ্দেশ্যটা কি? যাদের হাত ধরে সংখ্যায় বাড়লেন তাদের হাত ছাড়ছেন কেন? আমরা শুনুন, আমরা যে কথাটা বলেছি বারবার, যে আমরা সংযুক্ত মোর্চা থেকে সংযুক্ত মোর্চার ব্যানারে লড়াই করব না, আমরা এককভাবে লড়াই করব, এবং আমরা যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে সংযুক্ত মোর্চার সঙ্গে যারা ছিল, সেই সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি যদি আমাদের সঙ্গে আলোচনার টেবিলে আসে, আমরা অবশ্যই হাত বাড়িয়ে দেবো এবং আমরা আলোচনার টেবিলে। বিশ্বজিৎ বাবু, আপনি আবারও আমাকে বলছেন কি করবেন, কিন্তু আমার জিজ্ঞাসা আপনারা কেন করবেন সেটা নিয়ে, কি করবেন নিয়ে নয়। আমাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, আপনারা সেটাই তো জানেন।
একটা কথা আপনারা পরিষ্কার আপনারা শুনে রাখুন যে আমরা সংযুক্ত মোর্চার পরবর্তী যে কর্মসূচিগুলো বামফ্রন্টগতভাবে নেওয়া হয়েছে, একটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব লক্ষ্য থাকে, নিজস্ব এজেন্ডা থাকে, এবং আমরাও সেটা বলতে চাইছি যে আমরা সংযুক্ত মোর্চার ব্যানার ছাড়াই এই দুটো পৌরসভায় লড়াই করব, কিন্তু ধর্মনিরপেক্ষ শক্তির জন্য আমাদের দলটা সবসময়ের জন্য খোলা থাকবে, এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। অনিন্দ রায়চৌধুরীর কাছে আসবো। অনিন্দ বাবু, আইএসএফ মিম জোট হতে চলেছে, এটা সময়ের অপেক্ষা, বোঝা যাচ্ছে বিশ্বজিৎ বাবুর কথাতে, এবং আমাদের এক্সক্লুসিভ রিপোর্টও তাই বলছে। কিন্তু আমার প্রশ্ন আমি জানি না আজকে আপনারা যে এজেন্ডাটা রেখেছেন মিমের সঙ্গে জোট, আপনারা কোথা থেকে পেয়েছেন মিমের সঙ্গে জোট? এখনো পর্যন্ত আপনাদের দলের নেতারাই তো বলছেন, নওশাদ সিদ্দিকী তো বলছেন। কোথা থেকে পাবো? আমি তো একটু আগে আমাদের প্রতিবেদন দেখিয়েছি, আমি কোনো মন করার প্রতিবেদন দেখাচ্ছি না। বিশ্বজিৎ বাবু, আপনাকে বলি এখনো নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনিয়ে বলেছি, আপনি বলবেন নিশ্চিতভাবে, কিন্তু আমি নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনিয়ে যা বলার বলেছি। আমি সরাসরি আরেকবার চলে যাবো অনিন্দ বাবুর কাছে। অনিন্দ বাবু, কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকে আইএসএফ নিয়ে একটা ভুরু কুচকানো মনোভাব ছিল, অর্থাৎ কি হচ্ছে, কেন হচ্ছে, ঠিক হচ্ছে কিনা। আজকে কি মনে হচ্ছে আপনাদের বামপন্থী বন্ধুরা আপনাদের সেদিনকে সাবধানবাণীর মানে না বুঝলেও আজকে বুঝতে পারবেন? দেখুন, বামপন্থী বন্ধুরা কি করবে সেটা বামপন্থী বন্ধুদের ব্যাপার। কেন আমি বামপন্থী বন্ধুদের রিপ্রেজেন্টেট করছি না, আমি করছি আমার জাতীয় কংগ্রেসকে। আমি জাতীয় কংগ্রেসের কথা বলার জন্য এসেছি। আপনার মনে আছে বিহারের বিধানসভা নির্বাচনে যেখানে 25টা আসনে পরপর 5 থেকে 7,000 ভোটের ব্যবধানে আরজেডি এবং কংগ্রেসের ক্যান্ডিডেটরা হেরেছিল, সেখানে মিম তাদের কিছু পার্সেন্টেজ অফ ভোট কেড়ে নিয়ে বিজেপিকে সুইং করে দিয়েছিল। আর আইএসএফ এর সাথে আমাদের কোনোদিনই জোট ছিল না। যাদের সঙ্গে জোট ছিল তাদের বক্তব্য কি হবে না হবে জানি না। আমরা পরিষ্কার বলছি, 1952 সাল থেকে যে নির্বাচনে আমরা লড়াই করছি, সেই নির্বাচনে কোন রকম সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা জোট করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন, জোট করার পর উনি রেলমন্ত্রী হয়েছিলেন, কয়লা মন্ত্রী হয়েছিলেন, এবং 2019 সালে সব থেকে লজ্জার বিষয় ভারতীয় সংসদে একটা স্লোগান উঠছে যে ইনশাআল্লাহ, কখনো বলছে জয় শ্রীরাম, কখনো বলছে জয় মা কালী। ভারতবর্ষের সংসদ আমরা জানি যে আইন প্রণয়নের জায়গা, সেখানে আইন তৈরি হয়, সেখানে ধর্মীয় পীড়াপিড়ি বা ধর্মীয় সমীকরণের কোনো জায়গা নেই। আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি অনেক দিনের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, যে দিলীপ ঘোষ কৃষ্ণনগরের রুটে দাঁড়িয়ে বলছেন যে হিন্দুরা বিজেপিকে ভোট দেয়নি সেই হিন্দুদের মরে যাওয়াই ভালো। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে তার প্রেস কনফারেন্স করে বলছেন যে গরু দুধ দেয় তার লাঠিও খেতে পারি। অতএব কংগ্রেস চিরকালই ধর্মনিরপেক্ষ এবং ভারতবর্ষের যা সংবিধান সেই সংবিধান মেনে চলে। শুধু একটা কথা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্যের জন্য আমি বলি যে রমজানটা আসে সেখানে রামটাও থাকে, আর যে ঈদের চাঁদটা দেখা যায় সেই চাঁদটাই কিন্তু পূর্ণিমাতেও দেখা যায়। শুধু শাহবানুর সময় আপনাদের ধর্মনিরপেক্ষতাটা চলে যায় পিছনের সিটে, ব্যাক সিটে চলে যায়। আমি সন্ময়বাবু আপনার কাছে আসবো। সন্ময়বাবু, মিম এলে নাকি আপনাদের সুবিধে, বিধানসভা নির্বাচনের সুবিধে হয়নি আপনাদের, মানে যতটা সুবিধা হবে ভেবেছিলেন হয়নি, সংখ্যার বিচারে বলছি, আসন সংখ্যার বিচারে, তাই এবার মিম আসছে, এমন একটা অভিযোগ বারবার আসছে এ রাজ্যের সম্মিলিত বিরোধী শিবির থেকে, আপনাদের ছাড়া যারা বিরোধী অর্থাৎ কংগ্রেস, বাম, তারা। আমি শোনালাম আপনাদেরকে সুজন চক্রবর্তীর বক্তব্য যে আপনাদের সুবিধা করে দিতেই নাকি মিমের সঙ্গে হাত ধরছে আইএসএফ। আমার প্রশ্ন, বিহারে হয়েছে, অন্যান্য রাজ্যের কথাও বলছেন বিরোধী অন্য দলের নেতারা, সংখ্যাতত্ত্বের বিচারে পশ্চিমবঙ্গে এটা কি ঘটনা যে যদি মিম এবং আইএসএফ একজোট হয় তাহলে আপনারা কিছুটা সুবিধা পাবেন? দেখুন, একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টি নিজস্ব চিন্তায়, নিজস্ব শক্তিতে নির্বাচন লড়বে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এক, দ্বিতীয়ত কোন রাজনৈতিক দল কার সঙ্গে জোট করবে, এআইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফোর্স মিমের সঙ্গে কি কারণে তারা জোট বন্ধন করবে সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। দুই, দ্বিতীয়ত আমি প্রথম যে কথাটা বলবো, অনির্বাণ বাবু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যে যুক্তিটা এখানে প্রেজেন্ট করলেন যে মিম ভারতীয় জনতা পার্টির সুবিধে করে দেওয়ার জন্য, তাদের বকলমে তাদের হয়ে কাজ করার জন্য পশ্চিমবঙ্গে আসে। অনির্বাণ, আপনি আমাকে বলুন তো, এই পশ্চিমবঙ্গ প্রথম শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় শক্তিকে বিজেপি, অন্তত বিধানসভার প্রেক্ষিতে। সেইখানে দাঁড়িয়ে সিপিএম এর লড়াটা, তার মানে তো আমাদের পক্ষে বলে দেওয়া যে তৃণমূল অ্যাডভান্টেজ করার জন্য তারা এই লড়াইটা লড়ছেন। কিংবা গোয়া কিংবা ত্রিপুরায় যখন তৃণমূল কংগ্রেস লড়তে যাচ্ছে চতুর্থ শক্তি হিসেবে, তারা তো তাহলে বিজেপির বিরুদ্ধে সেখানে লড়াই হচ্ছে গোয়াতে কংগ্রেসের, ত্রিপুরায় লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে সিপিএম এর। সেখানে তৃতীয় বা চতুর্থ শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসে যাওয়া উচিত নয়, কারণ তৃণমূল কংগ্রেস তাহলে বিজেপির সুবিধে করে দিচ্ছে। এই ধরনের সরলীকৃত মানে উপসংহার টানাটা, এটা বালখিল্যতা ছাড়া আর কিছু নয়। বহুদলীয় গণতন্ত্রের সমস্ত রাজনৈতিক দল লড়াই করবেন এবং কোনো না কোনো রাজনৈতিক দল জিতবেন, কেউ কারোর ভোটটা কাটবে, এটাও আবার কথা। নিজস্ব শক্তি সামর্থ্যে তার ভোটটাকে ধরে রাখতে হবে।
তাহলে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা বিশ্লেষণ করা উচিত। আর আমি আরেকটি খুব উল্লেখযোগ্য বিষয় বলবো, এই যে সংযুক্ত মোর্চার নামে যে ভণ্ডামিটা বাংলায় হচ্ছিল, অনিন্দ্য রায় চৌধুরী এতক্ষণ বলছিলেন ধর্মনিরপেক্ষতা গল্প টল্প বলছিলেন, এটা বলুন তো সংযুক্ত মোর্চাতে তো কংগ্রেসও ছিল, সিপিএমও ছিল, আবার ইন্ডিয়ান সেকুলার ফোর্সও ছিল। অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের থেকে মনে করছেন যে ইন্ডিয়ান সেকুলার ফোর্সকে তারা ধর্মনিরপেক্ষ মনে করেন না, তাহলে সংযুক্ত মোর্চা কনসেপ্টটা ফ্লোট করানো হলো কেন? সেই সংযুক্ত মোর্চা শরিক কংগ্রেস কিভাবে থাকলো? আবার পাশাপাশি আরেকটা দিক আমার খালি মনে হয় যে আব্বাস সিদ্দিকীকে সেকুলার মনে করা হয়, তোহা সিদ্দিকীকে আবার সাম্প্রদায়িক মনে করা হয়। এই জাতীয় রাজনীতি করতে করতে বাংলায় আসলে মূল মেন পলিটিক্সটা কিন্তু গুলিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মিম আসুক, আইএসএফ এর সঙ্গে জোট করুক, কংগ্রেস এবং সিপিএমটা নিজের অবস্থান ঠিক করুক, আজকে এর হাত ধরবো কালকে ওর হাত ধরবো, এই করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা তলিয়ে যায়। আমরা তাদের ব্যাপারে খুব ইন্টারেস্টেড নেই। আমাদের মূল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের বিকল্প শক্তি ভারতীয় জনতা পার্টি, আমরা একক শক্তিতে, আমাদের নিজস্ব চিন্তা শক্তিতে, আমাদের নিজস্ব চিন্তাবোধ থেকেই কিন্তু আমরা লড়াইটা লড়ছি। এই পশ্চিমবঙ্গের মাটিতে মিম কিংবা আইএসএফ আমাদের ক্ষেত্রে কোনো প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হতে পারে সিপিএম এর কাছে, কেন সিপিএম এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। আইএসএফ যদি আমাদের হাত ছেড়ে দেয়। আমার এতক্ষণে আলোচনার পরিপ্রেক্ষিতে সন্ময় বাবু, আবার ফিরবো আপনাদের প্রত্যেকের কাছে। এতক্ষণে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের মূল প্রশ্ন আমার ব্রহ্মাস্ত্র। মেরুকরণের রাজনীতিতে বাংলায় এবার নতুন মোড় আসবে তাহলে মিম এবং আইএসএফ এর জোটের মধ্যে দিয়ে। আমি একেবারে প্রথমেই চলে যাব বিশ্বজিৎ বাবু আপনার কাছে। মেরুকরণের রাজনীতি নাকি বাংলায় জাঁকিয়ে বসেছে এবং বসছে, এই কথাটা বারবার শোনা যায়। আপনারা তাতে একটা নতুন মোড় আনতে চলেছেন। আইএসএফ যতক্ষণ পর্যন্ত একা ছিল, আপনি শুনবেন একটু মন দিয়ে বিশ্বজিৎ বাবু, ততক্ষণ পর্যন্ত আপনারা দলিত, সেকুলার, শুধুমাত্র সংখ্যালঘুদের একটি মতের বা পথের কথা বলে বা তাদের স্বার্থের কথা বলে এমনটা নয়, এটা বারবার দাবি করেছেন এবং সেই দাবির কিছু ভিত্তি আছে, অন্তত আপনাদের প্রার্থী তালিকা দেখে সেটা মনে হয়েছে। কিন্তু যেই মুহূর্তে আইএসএফ এবং মিম একসাথে হয়ে যাবে, তারপর কি সেই দাবির কোনো যৌক্তিকতা থাকবে? মেরুকরণ ছাড়া আর কোনো লক্ষ্য থাকবে? বিশেষ করে দেখুন, আপনাদের কাল্পনিক চিন্তা ভাবনার কি উত্তর দেব, উত্তর হয় না। কাল্পনিক কেন কাল্পনিক বলছেন? আপনার জন্য কি আমি আরেকবার আমাদের প্রতিবেদনটা শোনাবো বিশ্বজিৎ বাবু? কেন কাল্পনিক বলছেন? নওশাদ সিদ্দিকী বলছেন, নওশাদ সিদ্দিকী বলছেন, আপনি বারবার কেন এই কথাটা বলছেন? কিসের কল্পনা? যা শোনাচ্ছি সেটাকে আপনার হজম করতে অসুবিধা হচ্ছে। কেন হজম করতে অসুবিধা হচ্ছে? আরে হাত মেলানোর জন্য চিন্তা ভাবনা করছেন, আলোচনা করছেন, তো বলুন না, সমস্যা কোথায়? না না, আপনি শুনুন, চাপিয়ে দিলে তো হবে না। দেখুন, কে চাপিয়ে দিচ্ছে? নওশাদ সিদ্দিকীর কথা আমি আমার মুখ দিয়ে বলছি। আমি আপনাকে একটা কথা বলি, একটা কথা বলি। এখনো পর্যন্ত আপনি কার মুখের কথা বলছেন আমি জানি না। এখনো পর্যন্ত আমাদের রাজ্য কমিটিতে কোনো আলোচনা হয়নি। তাহলে নওশাদ সিদ্দিকী যা বলছেন সেটা তার ব্যক্তিগত মত, আপনারা মিমের সঙ্গে যেতে চান না। কাল্পনিক, তাহলে কি ধরবো আইএসএফ এর দুটো পদ আছে? দেখুন একটা কথা বলি, আপনি মিমের কথা বলছেন তো? একেবারে মিমের কথা বলছি। আপনি মিমের কথা বলছেন। এই বাংলার মাটিতে পরিষ্কারভাবে তৃণমূল এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন রকম মতামত আসে, ঠিক আছে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ তৈরি করার জন্য। কিন্তু বাংলার মাটি বারবার আপনারা দেখেছে আন্দোলনের মাটি, এবং আন্দোলনের মাটি থেকে উঠে এসেছে বিভিন্ন সরকার, এটা পরিষ্কার। আমরা আইএসএফ আমরা বলেছি পৌরসভার নির্বাচনে আমরা সংযুক্ত মোর্চার ব্যানার ছাড়া লড়বো। আমাদের কর্মসূচি সামনে নিয়ে এসেছি, এবং কর্মসূচি সামনে নিয়ে আসার পরেই এইরকম অনেক কিছু বানানো কাল্পনিক কথাবার্তা আমাদের কাছে আসছে এবং মিডিয়াতে প্রচার হচ্ছে। বানানো কাল্পনিক কথাবার্তার একটা নমুনা ফিরে এসে বিরতির পর আপনি অনেকক্ষণ ধরে বলছেন বিশ্বজিৎ বাবু বানানো। তাহলে আগে আপনাকে স্বীকার করতে হবে যে আইএসএফ বিধায়ক নন নওশাদ সিদ্দিকী, অথবা নওশাদ সিদ্দিকী মিম নিয়ে যা বলছেন সেটা আইএসএফ এর বক্তব্য নয়। আমি বিরতির পর ফিরে এসে নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনাবো, তারপর আবার আপনাকে জিজ্ঞাসা করবো। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। এ রাজ্যের মিম নেতা, এআইএমআইএম নেতা ইমরান খান, আসুন শুনে নি আইএসএফ এর সঙ্গে জোট প্রসঙ্গে তার কি বক্তব্য। আসাদ সাহেব যা নির্দেশ দিবেন তাই আমরা করবো, আর কিছু নেই। ওনা ছাড়া কিছু করতে পারবো না। উনি যদি বলেন না আমরা যাব, উনি যা ফেসলা করবেন আমরা মানবো। এবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী।
আইএসএফ বিধায়ক এবং এ রাজ্যের আইএসএফ নেতা তার বক্তব্য। আমরা এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি, তবে এই লড়াইয়ে যদি কোনো ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়, অবশ্যই আমরা তারা বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা যায় নাকি সেটা দেখব। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা প্রশ্ন করেছিলাম নওশাদ সিদ্দিকীকে মিমের সঙ্গে জোট প্রসঙ্গে। তিনি বলছেন ধর্মনিরপেক্ষ শক্তি যদি হাত বাড়ায় তাহলে নিশ্চয়ই লড়ব। একবারও বলেননি যে মিমকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি মনে করি কি করি না। আমার আপনার কাছে সোজা প্রশ্ন বিশ্বজিৎ বাবু, এআইএমআইএম আইএসএফ এর কাছে ধর্মনিরপেক্ষ শক্তি, হ্যাঁ কি না? দেখুন, ভারতের সংবিধান কোন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ করে, সেখানে আমার জানা নেই সেখানে কোন সংখ্যালঘু দল বা সংখ্যাগুরু দল এই বলে সার্টিফিকেট দেয় কিনা আমার জানা নেই। ঠিক আছে, সেটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি না আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একবারও বলেছে যে কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা জোট করব। আমরা বলেছি যে সংযুক্ত মোর্চার ব্যানার ছেড়ে আমরা বেশ। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমার এটাই প্রশ্ন, এমআইএম কে আপনারা সাম্প্রদায়িক শক্তি মনে করেন কিনা? আমি আরো স্ট্রেট কোশ্চেন করছি, এমআইএম কে আপনারা সাম্প্রদায়িক শক্তি মনে করেন কিনা? সে তো ভারতীয় সংবিধান অনুযায়ী সে তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতীয় সংবিধান অনুযায়ী বিজেপিও তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজেপির সঙ্গে হাত মেলাবেন? হ্যাঁ বলুন, তাতে কি হয়েছে? আমরা বলেছি যে ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের সঙ্গে যদি আসে, আমাদের কাছে মিম এখনো প্রস্তাব পাঠায়নি। মিম যদি আমাদের কাছে প্রস্তাব পাঠায় তাহলে আমরা রাজ্য কমিটি আবার পুনরায় বসবো। রাজ্য কমিটিতে বসে আমরা মিমের সঙ্গে যাবো কি যাবো না এখনো পর্যন্ত। মিম কি ধর্মনিরপেক্ষ শক্তি আপনাদের বিচারে? মিম কি ধর্মনিরপেক্ষ শক্তি আপনাদের বিচারে? আমি ভারতবর্ষে আমি কোন রাজনৈতিক দলকে সাম্প্রদায়িক দল কেন বলতে যাব বা অসাম্প্রদায়িক? তাহলে বিজেপিও সাম্প্রদায়িক দল নয়, ধর্মনিরপেক্ষ শক্তি। তাদের এজেন্ডাই তো প্রকাশ করে দিচ্ছে। মুশকিল, আপনি এখন এজেন্ডার কথা আসছেন কেন? আপনি একটু আগে সংবিধানের কথা বলছিলেন। আপনি মিমের ক্ষেত্রে সংবিধান বলছেন, বিজেপির ক্ষেত্রে এজেন্ডা বলছেন। বুঝতে পারছি না বিশ্বজিৎ বাবু, গোলপোস্ট শিফট করছেন কেন? একটা গোলপোস্ট থাকুন না। আপনার অনির্বাণ দা, আপনি গুলিয়ে ফেলছেন। আপনাকে একটা কথা বলি, আপনি এত চিন্তিত কেন আইএসএফ এবং আমার চিন্তার প্রশ্ন নয়, আমার চিন্তার কথা আপনার সঙ্গে শেয়ার করবার জন্য বসিনি বিশ্বজিৎ বাবু। আপনার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে বিজেপিকে আপনারা সাম্প্রদায়িক দল মনে করেন কিনা? বিজেপিকে আইএসএফ সাম্প্রদায়িক দল মনে করে কিনা? আপনি বলছেন মিমকে আমরা সাম্প্রদায়িক মনে করি না, বিজেপিকে মনে করেন? অবশ্যই বিজেপিকে মনে করব না। কেন মনে করেন? বিজেপি তো ভারতের সংবিধান মেনে তৈরি, আপনার যুক্তি অনুযায়ী। হ্যালো, বিজেপি তো ভারতের সংবিধান মেনে তৈরি, আপনার যুক্তি অনুযায়ী কেন বিজেপিকে সাম্প্রদায়িক মনে করেন, মিমকে ধর্মনিরপেক্ষ? অনির্বাণ, আপনি যেটা বলছেন, আপনাকে একটা কথা বলি যে বিজেপি রাজনৈতিক দল হিসেবে পুরোপুরি সাম্প্রদায়িক দল, এই কথাটা বলছি এই কারণেই, ত্রিপুরা তার আপনার প্রমাণ আপনারা দেখেছেন। ত্রিপুরাতে যখন সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার বিজেপি শাসক দল নামিয়ে এনেছে আরএসএস, এবং সেখানেও দেখেছেন যে বিজেপি আপনাদের কাছে সংখ্যালঘু দল, সাম্প্রদায়িক দল, মিম সাম্প্রদায়িক নয়। অন্তত এটুকু স্পষ্ট সন্ময় বাবু যে মিমের সঙ্গে হাত মেলাতে তাহলে বিশ্বজিৎ বাবুদের সমস্যা নেই, তার কারণ তারা ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে হাত মেলাতে প্রস্তুত, আলোচনায় প্রস্তুত, এবং মিমকে তারা ধর্মনিরপেক্ষ মনে করেন, আপনাদের করেন না। অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে হাত মেলানোর কোনো সম্ভাবনা নেই। সন্ময় বাবু, এবার আমার প্রশ্ন, আইএসএফ এর এই যে স্ট্যান্ড, একদিকে মিম এবং অন্যদিকে বিজেপি প্রসঙ্গে, কোথাও এই স্ট্যান্ড তাদের পরবর্তী জোট সম্ভাবনা? আমার আবারও আপনার কাছে শেষবারের মতো প্রশ্ন, এ রাজ্যে মেরুকরণের রাজনীতিতে যেটা আমার ব্রহ্মাস্ত্র ছিল, নতুন মোড় আনতে চলেছে বলে মনে হয় কি আপনাদের? দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মূল যেটা হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, মানুষের গণতান্ত্রিক অধিকারটা পুনরুদ্ধার করা, যেটা তৃণমূল শাসনে অবলুপ্ত হয়েছে, এটাই আমাদের মূল এজেন্ডা। মিম, আইএসএফ এরা কারা? মানে বলুন তো, কোনো ভ্যালিডিটি আছে? হ্যাঁ, একজন বিধায়ক পেয়েছেন, এটা ঘটনা, কিন্তু বেসিক্যালি বাংলার মাটিতে এদের রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা নেই। এরা চেষ্টা করছেন বহুদলীয় গণতন্ত্রের যে শর্ত সেই অনুযায়ী তারা আসছেন। মিম পশ্চিমবঙ্গে আসবে, আইএসএফ তাদের কর্মসূচি রাখবে। আমি এতক্ষণ শুনছিলাম ধর্মনিরপেক্ষতার কথা বলছিলেন বিশ্বজিৎ বাবু, একবারও আব্বাস সিদ্দিকীর গত 10 বছর বা 5 বছরে যেসব বক্তৃতামালাগুলো আছে বিভিন্ন জলছায়,
সেগুলো শুনলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে তাকে বলানো যাবে যে ইনি ধর্মনিরপেক্ষ? আসলে ধর্মনিরপেক্ষ শব্দটার আড়ালে যে ভণ্ডামিটাই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে চলে, সেটাই কিন্তু বারবার করে প্রকাশ্যে বেরিয়ে আসছে। এই আইএসএফ কে ধর্মনিরপেক্ষ শক্তি সাজিয়ে কংগ্রেস এবং সিপিএম এর সংযুক্ত মোর্চা তৈরি করা এবং তার আড়ালে আরেকটি সাম্প্রদায়িক শক্তিকে তারা সামনে টেনে নিয়ে আসছিলেন এবং সেই সাম্প্রদায়িক শক্তি শেষ পর্যন্ত হাত ছেড়ে বেরিয়ে গেলেন সিপিএম এবং কংগ্রেসের। এই বহুদলীয় গণতন্ত্রের এইসব বৈচিত্র্যগুলো থাকবে। ভারতীয় জনতা পার্টি আপন সক্রিয়তায়, আপন দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে মানুষের সঙ্গে থাকবে, সেটাই আমাদের শেষ কথা। মিম কে আইএসএফ কে আমাদের কাছে অপ্রাসঙ্গিক। আপনাদের কাছে মিম আইএসএফ জোট বা আলাদা করে তারাও অপ্রাসঙ্গিক? সন্ময়বাবু বলছেন বিজেপির তরফ থেকে। আমি অর্ণববাবু হাত তুলছেন, অর্ণববাবুর কাছে যাবো। অর্ণব সাহা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন আমার সঙ্গে। অর্ণববাবু, বিশ্বজিৎ বাবুর চোখে মিম ধর্মনিরপেক্ষ, বিজেপি সাম্প্রদায়িক, মেরুকরণের রাজনীতিতে নতুন কোনো মোড় আসতে পারে বাংলায়? একদম একদম, মানে মেরুকরণের রাজনীতি পশ্চিমবাংলায় যে দলটি সবচেয়ে বেশি করে আনবার চেষ্টা করেছে সেই দলটির নাম হচ্ছে বিজেপি। তারা এক ধরনের মেরুকরণ নিয়ে আসার চেষ্টা করেছে, সংখ্যাগরিষ্ঠের মেরুকরণ নিয়ে আসার চেষ্টা করেছে। আর আইএসএফ মিম যদি যোগটা হয় তাহলে সংখ্যালঘু মেরুকরণের চেষ্টা হবে। এই মেরুকরণের রাজনীতি, একটা মেরুকরণ বাড়লে আর একটা মেরুকরণ বাড়বে। তার মানে মেরুকরণের রাজনীতি হলে যার লাভ হবে সেটা হচ্ছে অলরেডি মেরুকরণের রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে যে দল, সেই বিজেপি, তারই একমাত্র লাভ হবে। মেরুকরণের রাজনীতি বাংলায় যারা করার চেষ্টা করছে তারা হচ্ছে বিজেপি, নতুন করে মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে আইএসএফ মিম। এতে এই যে দুটো মেরুকরণের শক্তি বাইনারি, এই মেরুকরণের বাইনারির লাভ হবে এবং এর ফলে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল মেরুকরণের রাজনীতি চোখে পড়ে না, অনির্বাণে চোখে পড়ে না। আমরা পিছিয়ে পড়া আদিবাসী সংখ্যালঘু মানুষকে নিয়ে জোট বাঁধার চেষ্টা করছি, যারা বারবার লাঞ্ছিত, বঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষ। নিশ্চিতভাবে বিশ্বজিৎ বাবু, আপনাদের সেই চেষ্টাতে কোনো ভুল নেই, আপনারা করতেই পারেন, কিন্তু আপনাদের নেতার বক্তৃতা থেকে তা মনে হয় না। কিন্তু আসাদউদ্দিন ওয়াইসির পিছিয়ে পড়া, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ বা দলিতদের নিয়ে কি বক্তব্য আছে আমার জানার আগ্রহ রইল। আমি অনিন্দ্য বাবুর কাছে আসবো, কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য বাবু। আইএসএফ এর চোখে মিম ধর্মনিরপেক্ষ দল, বিজেপি সাম্প্রদায়িক দল। রাজ্যের মেরুকরণের রাজনীতিতে আইএসএফ এর অবস্থান এবং ভবিষ্যৎ জোট সম্ভাবনা মিমের সঙ্গে নতুন কোনো মোড় আনতে পারে? না, নতুন করে মোড় আনবে কি না আনবে সেটা আমি বলতে পারবো না, সেটা টাইম উইল টেল। কিন্তু আমি একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেলও বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়েরও টাইটেল বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় টাইটেল থাকলেই ধর্মনিরপেক্ষ হওয়া যায় না। তার জন্য কংগ্রেসের মহাত্মা গান্ধী নীতি, আদর্শ ও মূল্যবোধকে আপনাকে অনুসরণ এবং অনুশাসনের মধ্যে রাখতে হবে। আমরা দেখেছি যে 3 থেকে 77 এবং 2 থেকে 18 হয় যে বিজেপি, বাংলার মাটিতে সেই বিজেপি কোনোদিনই আসছিল না, সেই বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসে। শুধু সন্ময়বাবুকে আমার একটা অনুরোধ, উনি বিজেপির প্রাজ্ঞ নেতা, যে যেটা আনঅফিসিয়ালি তৃণমূলের সঙ্গে আপনারা জোট বা সমঝোতা করেছেন, এবার আমার অনুরোধ যে অফিসিয়ালি মিম বা মিমের সাথে আপনারা করুন, তাহলে অন্তত বাংলার মানুষ বুঝতে পারবে যে আপনারা কি চাইছেন। এতে আমাদের ভোটের রাজনীতিতে সুবিধা হবে এবং নীতি, আদর্শ, মূল্যবোধের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। শুধু একটা কথা বলে যে 1952 থেকে 2021 আজ অব্দি ধর্মীয়, ধর্মান্ধ মৌলবাদ এবং ধর্মীয় মেরুকরণের জন্য জাতীয় কংগ্রেস কোনোদিন কোনো নির্বাচনে, সেটা সিভিক বডি হোক, এমপি, লোকসভা ও বিধানসভা হোক, সেখানে বিজেপির সাথে জোট করেনি। বিজেপি আমাদের রাজনৈতিক শত্রু এবং লড়াই হবে। শুধু অনিন্দ্যবাবু শেষ লগ্নে শুধু একটাই কথা, আপনারা কি ইন্ডিয়ান ইউনিয়ন, অনিন্দ্যবাবু এক মিনিট, আপনারা কি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগকে ধর্মনিরপেক্ষ দল মনে করেন, যাদের সঙ্গে কেরালায় আপনারা একসঙ্গে ইউডিএফ করেছেন? না, ইন্ডিয়ান মুসলিম লীগকে কি করছে, এটা কেরালার যিনি স্পোকসপারসন তিনি বলবেন। আমি পশ্চিমবাংলা, কি আপনাদের সর্বভারতীয় পার্টি, আপনাদের সর্বভারতীয় পার্টি, সর্বভারতীয়, আমি পশ্চিমবঙ্গ, আপনি ইন্ডিয়ান মুসলিম লীগকে ধর্মনিরপেক্ষ মনে করেন কিনা এটা বলতে পারছেন না? সর্বভারতীয় পার্টি প্রদেশ কংগ্রেসের একজন মেম্বার হিসেবে আপনি এতক্ষণ ধর্মনিরপেক্ষতা এত কথা বলছিলেন বিজেপির প্রসঙ্গে। সন্ময়দাকে একটা কথা আমি শুধু স্মরণ করিয়ে দিই যে আমি অনিন্দ্যবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, প্লিজ সন্ময়বাবু, প্লিজ। সিধু, ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বড় ভাই বলে সম্বোধন করছেন, আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন? ধর্মনিরপেক্ষতার কথা আপনাদের মানায়? অনির্বাণ বাবু যে প্রশ্নটা করছিলেন, সময় একেবারে শেষ, আমাকে এখানে শেষ করতে হবে। আমার সঙ্গে উপস্থিত 4 অতিথি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, অর্ণব সাহা,
বিশ্বজিৎ মাইতি এবং অনিন্দ রায়চৌধুরী, চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। শুধু এই খোঁজগুলো এখনো পর্যন্ত রয়ে গেল, ঠিক কী কারণে মিমকে সাম্প্রদায়িক মনে না করলেও বিজেপিকে সাম্প্রদায়িক মনে করে আইএসএফ, ঠিক কী কারণে আইএসএফকে সাম্প্রদায়িক মনে করলেও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে কেরালায় জোট করে নির্বাচন লড়তে কোনো সমস্যা হয় না কংগ্রেসের, এমনকি মন্ত্রিসভার সদস্য করতেও। কিন্তু এই সমস্ত খোঁজগুলো নিয়ে, অস্বস্তিগুলো নিয়েই বোধহয় ভোটের রাজনীতি এগিয়ে চলে, আর তাতেই জোটের রাজনীতিরও কিছু ভূমিকা থাকে। সেই জোট এ রাজ্যের পুরো ভোটে, সামনের পুরো ভোটে কী খেলা দেখায় মিম আর আইএসএফ একসঙ্গে হতে পারে কিনা, আর হলে তার ফল কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছে ছোট বিরতির পর এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। আমাদের যখন জিজ্ঞাসা করে আপনারা এত লড়াই করার শক্তি কোথায় পান, তখন আমরা বলি কেন আমরা সেই শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেয়েছি। Co-presenting by কেন্টারো, যে দেয় সবচেয়ে শুদ্ধ জল। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্বে এলাম এবং ব্রেকিং নিউজের শুরুতেই যে খবরে চোখ রাখবো, নবগ্রামের পলসন্ডায় 34 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর। মৃতের নাম কিঙ্কর মণ্ডল। আর এরপরে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ওই লরিটিতে এবং রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশ এবং দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের নবগ্রামের ছবি। নবগ্রামের পলসন্ডায় এক পথচারীর মৃত্যু হয় একটি ট্রাকের ধাক্কা এবং তারপরেই উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় ওই গাড়িটিতে। পুলিশ এবং দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। রিপাবলিক বাংলা দেখছেন এক্সক্লুসিভ ছবি। নবগ্রামের পলসন্ডায় এক পথচারীকে ধাক্কা দেয় একটি ট্রাক এবং তারপরে ট্রাকের ধাক্কায় মৃত পথচারীর দেহ পড়ে থাকতে দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা। আগুন ধরিয়ে দেয় লরিতে এবং ঘাতক ট্রাকে আগুন ধরানোর পর ক্ষিপ্ত জনতার বিক্ষোভ আছড়ে পড়ে এবং তারপরেই পুলিশ এবং দমকল এসে পরিস্থিতি সামাল দেয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র, কথা বলবো সৌমিত্রের সঙ্গে। সৌমিত্র, জানতে চাইবো ঘটনা সম্পর্কে, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? যেটা জানতে পারছি যে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে নবগ্রাম থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে মৃতের নাম কিঙ্কর মণ্ডল, তার বাড়ি হচ্ছে নবগ্রামের পুমিয়া গ্রাম। তিনি যখন আসছিলেন তখন হঠাৎই একটি ট্রাক তাকে ধাক্কা মারে, এর ফলে তার মৃত্যু হয়। আর তার পরবর্তীতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষিপ্ত জনতা কিন্তু আগুন ধরে দেয় ওই ট্রাকটিকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই কিন্তু পুলিশ ছুটে আসে। ধন্যবাদ সৌমিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌমিত্রের সঙ্গে, জানাচ্ছিলেন নবগ্রামের পলসন্ডা দুর্ঘটনা সম্পর্কে আমাদেরকে। পরবর্তী ব্রেকিং খবরে চোখ রাখবো। জলপাইগুড়িতে উদ্ধার 500 বস্তা গম, আটক 2 জন। রাজগঞ্জের ফাটাপুকুর থেকে উদ্ধার হয়েছে এই 500 বস্তা গম। ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল এই গম। জলপাইগুড়িতে উদ্ধার 500 বস্তা গম। রাজগঞ্জের ফাটাপুকুর থেকে আটক করা হয়েছে 2 জনকে এবং উদ্ধার করা হয়েছে এই গমের বস্তা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবীর এসের সঙ্গে। সুবীর, এই আটক করা গমের বস্তা আসলে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কিসের গম এগুলো, কোথাকার গম?
দেখো অনির্বাণ, একদমই তাই। ময়নাগুড়ি থেকে আজকে বিকেলবেলা এই সন্ধে নাগাদ ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এই গম বোঝাই ট্রাকটি, এবং রাজগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাটাপুকুর এলাকায় এই ট্রাকটিকে আটক করে, এবং এই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে যেটা দেখা যায় সেটা ছিল রীতিমতো পুলিশেরও ঘুম উড়ে গেছে, রাতের ঘুম। কারণ এই কারণেই 500 বস্তা গম পেয়েছে, এবং এই গমের বৈধ কোনো কাগজপত্র এই চালক এবং খালাসির কাছে ছিল না। সেই কারণে এই চালক এবং খালাসি দুজনকে আটক করা হয়েছে, এবং রাজগঞ্জ থানার পুলিশের অনুমান যে এটা রেশনেরই গম, এবং রেশনের গমই পাচার হচ্ছিল অন্যত্র, এবং সে কারণেই এই যে চালক এবং যে খালাসি রয়েছে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই গমের আসল মালিক কে, কোথা থেকে যাচ্ছিল, সেই গোটা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অনির্বাণ, ধন্যবাদ সুবীর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে, চোখ রেখেছিলাম যে খবরে 500 বস্তা গম উদ্ধারের খবর, রাজগঞ্জে চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। রিপাবলিক বাংলার খবরের জেরে শালবনির গোলডহরি এবং কনিয়ারি গ্রামে শেষমেশ পরিদর্শনে গেলেন বিএমওই সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দুদিন আগেই রিপাবলিক বাংলায় সম্প্রচারিত হয়েছিল এই খবর যে শালবনির দুটি গ্রামে, এই গোলডহরি এবং কনিয়ারিতে অপুষ্টির ছবি ধরা পড়েছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাসের সঙ্গে। সুদীপ্ত, শেষমেশ তাহলে প্রশাসনের টনক নড়ল? একেবারেই অনির্বাণ, দেখো শেষমেশ কিন্তু প্রশাসনের টনক নড়ল। গত দুদিন ধরে আমরা যেভাবে রিপাবলিক বাংলার পর্দায় দেখিয়েছি কিভাবে শালবনির একাধিক গ্রাম অপুষ্টির আধারে ডুবে রয়েছে, সেই খবর সম্প্রচারের পরেই কিন্তু টনক নড়ল স্বাস্থ্য দপ্তরের। আজ বিকেলে সেখানে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্তারা যান, শালবনির বিএমওই সহ জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল সেখানে যান, গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং একটা সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়। কারণ বারবার ধরে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে গ্রামে সচেতনতার অভাব রয়েছে, আর সেই কারণেই কিন্তু এই অপুষ্টির শিকার হচ্ছে বাচ্চারা। তাই গ্রামে গিয়ে প্রথম বিএমওই তিনি কিন্তু গোটা গ্রাম ঘুরে দেখেন এবং গ্রামের মানুষদের সাথে কথা বলেন, তারা কিভাবে জীবনযাপন করেন সেই ব্যাপারে খোঁজখবর নেন, এবং পুষ্টি কিভাবে মিলবে তা নিয়েও কিন্তু একাধিক পরামর্শ দিতে দেখা যায় শালবনির বিএমওইকে। দেখো এখানেই প্রশ্ন উঠছে অনির্বাণ, যে যদি আজকে গ্রামে পৌঁছতে পারে শালবনির বিএমওই, তাহলে কেন আগে নয়, কেন আগে একেবারে আগে পৌঁছলে এই অপুষ্টির শিকার হতে হতো না শিশুগুলিকে। রাস্তায় কুকুরছানাদের বস্তায় ভরে পাচার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। রাস্তার কুকুরছানাদের বস্তায় ভরে পাচার, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ভিডিও। বস্তায় ভরে কুকুরের ছানা নিয়ে যাওয়া হচ্ছে এলাকা থেকে। ভাইরাল ভিডিওতে তোলপাড় হাওড়া লিলুয়া অরবিন্দনগর এলাকার এই ঘটনা। রাস্তার কুকুরছানাদের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিকে সেই ভাইরাল ভিডিওর ছবি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও হাওড়াতে এবং তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও একবার দেখুন রাস্তায় থাকা কুকুরছানাদেরকে কিভাবে বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে, পাচারের উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে, তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় এলাকা। রাস্তায় পড়ে থাকা কুকুরছানাকে বস্তায় ভরে পাচার হাওড়ায়। ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিনেত্রী দেবশ্রী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবশ্রী, জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা কাজ করেন পশুপ্রেমী সংগঠন হিসেবে এবং সঙ্গে নিয়ে তাদেরকে বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে, আপনাদের নজরে কি ঘটনাটি এসছে? এটা কোন ঘটনার কথা বলছেন? এটা হাওড়ার অরবিন্দনগরের ঘটনা, যেখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিকের স্ক্রিনে আমরা দেখাচ্ছি যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়েছে, রাস্তায় পড়ে থাকা কুকুরছানা তাকে। আমি কিন্তু দেখিনি, আপনি একটু আমাকে ব্রিফ করুন, তাহলে বলতে পারবো। আমি আরেকবার আপনাকে জানাচ্ছি দেবশ্রীদি, হাওড়ায় অরবিন্দনগরের ঘটনা এটি। রাস্তায় পড়ে থাকা কিছু কুকুরছানা, তাকে এক ব্যক্তি খালি গায়ে সম্ভবত গামছা পরা এক ব্যক্তি এলেন এবং একটি বস্তা নিয়ে এলেন তিনি হাতে করে। সেই বস্তার ভিতরে টপাটপ বেশ কয়েকটি কুকুরছানাকে তিনি ভরলেন, একটি বাইকের সামনে রাখলেন। বাইকটি ধরে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা, যে ভিডিও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে, এবং ওই মহিলা তারপরে বাইক চালিয়ে ওই বস্তা ভর্তি কুকুরছানাগুলিকে নিয়ে চলে গেলেন। এই ছবি ভাইরাল হওয়ার পরই কিন্তু হাওড়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং রীতিমতো গোটা ঘটনা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে ঠিক কী উদ্দেশ্যে কুকুরছানাগুলিকে ওই ব্যক্তি তুলে নিয়ে যাচ্ছেন এবং তারপরে বাইকে রাখছেন এবং বাইক চালিয়ে মহিলা তাদেরকে নিয়ে চলে যাচ্ছেন।
অ্যাকচুয়ালি এইটা মানে মাঝখানে বেরিয়েছিল একটা সাদা গাড়ি রাত্রিবেলা বেরোতো এবং কুকুরছানা এবং হেলদি কুকুর তুলতো, আমি জানি না কারণটা কি। এইটা কিন্তু খুব নতুন ঘটনা নয়, কিন্তু এটা যেটা ধরা পড়েছে সেটা খুবই ভালো হয়েছে এবং এইসব মানুষ যারা এইসব জঘন্য নোংরা কাজ করছে এদের শাস্তি হওয়া উচিত আমার মতে। এবং তাকে কি মানে ধরা গেছে? একেবারেই নয় দেবশ্রী, একেবারেই নয়। এখনো পর্যন্ত ওই ব্যক্তি সম্পর্কে বা যিনি ওই বাইকে করে যে মহিলা নিয়ে যাচ্ছেন কুকুরছানাগুলিকে, বস্তায় ভরা কুকুরছানাগুলিকে, তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি, কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কোনো কারণে দেবশ্রী, আপনার কি মনে হচ্ছে, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার কাজ করবার পশুপ্রেমী সংগঠনগুলির সঙ্গে, কোনোভাবে কি আপনার মনে হচ্ছে যে এই কুকুরছানাগুলি এলাকায় উপদ্রব তৈরি করতে পারে এমন আশঙ্কা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা হামেশাই করে থাকেন অনেকে? অ্যাকচুয়ালি কুকুরছানার কি উপদ্রব করবে? তারা তো মানে ভয় লাগে যে ওরা দৌড়াদৌড়ি করে তার মধ্যে গাড়ি চাপা পড়ে যায়, সেই একটা ভয় আছে, আশঙ্কা আছে। কিন্তু ওরা কি মানে ইয়ে করতে পারে, মানে প্রবলেম করতে পারে, আমি পুরোপুরি পাচ্ছি না। ওরা তো বড়ও না, ওরা তো মানে খেলার মতো অবস্থা। একেবারে এবং ঠিক সেই কারণেই সাধারণ মানুষ এই প্রশ্নটা তুলছেন। দেবশ্রী, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনার নজরে বিষয়টি আনলাম। যদি আপনার সঙ্গে, আপনি যাদের সঙ্গে কাজ করেন এবং নিজেও আলাদাভাবে কাজ করেন, যদি এই ঘটনার কোনো রহস্যভেদ হয়, আমার ধারণা হাওড়া এবং অরবিন্দনগরের মানুষ, হাওড়ার অরবিন্দনগরের মানুষও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এই ছবির রহস্যভেদ হলে ঠিক কী কারণে কুকুর শাবকগুলিকে এই সাদা বস্তাবন্দি করে বস্তায় ভরে একটি বাইকে রেখে এবং এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে হাওড়া জুড়ে। অনির্বাণের অগ্নিবাণ আজ এখানেই শেষ করছি। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালী।